আমার ভাইয়ের সঙ্গে অনেক বেশি ভাবনা বিনিময় হতো ছোটবেলায়, এবং এখনও হয়। সাহিত্যের প্রতি অনুরাগ বা জীবনবোধ তৈরি হওয়া বা সঙ্গীতবোধ তৈরি হওয়া বা জীবন দর্শন শেখানো, এই জিনিসগুলো খুব নিভৃতে করে গেছে, এবং আমার অজান্তেই অনেকটা হয়েছে আমার বড় ভাইয়ের কাছ থেকে। যেই বিষয়গুলো অনেক ক্ষেত্রে এখনও আমার পরিবারের লোকেরাও জানে না। মানে ওরা হয়তো মনে করে যে এই যে আমার আজকের যে জীবন দর্শনটা তৈরি হয়েছে, এটা হয়তো নিজের ভিতরেই তৈরি হওয়া একটা পরিণত একটা মানসিকতার ফল। কিন্তু আমি জানি এবং আমি বিশ্বাস করি যে আজকের আমার যা কিছু বলা বা ভাবনা বা চলা, সমস্ত কিছুতে ওর একটা প্রচ্ছন্ন প্রভাব আছে। ওর প্রচ্ছন্ন প্রভাব থাকার কারণ একটাই, সে হচ্ছে আমার দেখা একজন, কি বলবো, মানে আমার মনে হয় বাংলাদেশে খুব হাতে গুণে যদি পাঠক হিসেব করা হয় তাহলে তার ভেতরে সে শীর্ষে থাকবে। এবং সে হচ্ছে এমন একজন সাহিত্য বোদ্ধা বা সাহিত্য সমালোচক যার সঙ্গে কথা বললে মনে হবে যে একটা বই পড়ে নেওয়া হলো আর কি। তো সেই জায়গাটা থেকে খুব অবচেতনে সে আমার ভিতরে ঢুকে আমার ভিতরে এই মানে আমার ভিতরকার কারখানাটা চালু করে দিয়েছে আর কি। আর এছাড়া ওই যে লেখালেখির কথা যেটা চলেই এলো এখন, সেটা হচ্ছে নিজের একান্ত যে ভালো লাগা মন্দ লাগা, দুঃখ পাওয়া কষ্ট পাওয়া, ছোটবেলা শিশুতোষ যে ভাবনা, এলোমেলো ভাবনা, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে, সেগুলো লিখে রাখার একটা প্রবণতা ছিল। ডায়েরি মেইনটেইন করতেন? হ্যাঁ, এবং এই লিখে রাখতে রাখতে একটা সময় অনুভব করলাম যে আমাকে দিয়ে তো লেখা হচ্ছে, এবং সেটা আমি আরও বিশ্বাস করলাম যখন আমার ভাই এসে বলল যে তোকে এবার লিখতে হবে, এসব ভাবনা নয়, তোকে এবার লেখার আঙ্গিকে লিখতে হবে, লেখার জন্য লিখতে হবে। এবং এই বিশ্বাসটা, আমি ওর দিকে খুব অবাক হয়ে তাকিয়েছিলাম যে কি পাগলের প্রলাপ বকছে একজন পাঠক এবং লেখার মানে সাহিত্য বোধসম্পন্ন মানুষ হওয়ার মধ্যে তো পার্থক্য আছে। কিন্তু সে আমাকে বলল যে আমি যদি বলি যে তোর লেখা হচ্ছে, তাহলে তুই বিশ্বাস করিস যে হচ্ছে কিছু একটা, এবং তোকে, হ্যাঁ, সেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক অনেক পরিশীলিত পরিমিত হবে, কিন্তু তুই শুরু কর। এবং ঠিক একইভাবে আমার গান কম্পোজিশন, নিজে কম্পোজ করা বা নিজে লেখালেখির ব্যাপারটাও ঠিক একইভাবে হয়েছে। ও যখন প্রথমে এসে আমাকে বলল যে তোকে এবার নিজের মতন করে প্রকাশ করতে হবে নিজেকে, অন্যের সুরে অন্যের কথায় অনেক গাওয়া হয়েছে, গাইবি, কিন্তু নিজের মতন করে দর্শন যতদিন দিতে পারবি না ততদিন কিন্তু গানগুলো ঠিক তোর নয়। এটা অনেকের অংশীদারিত্ব আছে এখানে। তো তখনও আমি খুব পাগলের প্রলাপ মনে করেই ওর দিকে তাকিয়েছিলাম অবাক হয়ে। কিন্তু একটা সময় আমি দেখলাম যে আমার মনে হয় প্রত্যেকের জীবনে না, মানে উস্কে দেওয়ার একজন লাগে, যে আমাদের ভিতরকার মানে শৈল্পিক উচ্চারণগুলোকে একটু উস্কে দিয়ে সামনে নিয়ে আসতে পারে। সেই মানুষ যাদের জীবনে জুটে যায়, সে পরিবারের হোক বা পরিবারের বাইরে, তারা ভীষণ সৌভাগ্যবান। আর যাদের জীবনে জোটে না, হয়তো বা তারা সেই ব্যাপারটা আবিষ্কার করতে না পেরেই মরে যায়। এবং অনেকে এখন বলেন যে হঠাৎ করে কেন লেখালেখির ঝোঁকটা এলো। আমার কাছে যেটা মনে হয় যে লেখার বিষয়টা বা সাহিত্যের অনুরাগটা হঠাৎ করে মনে হয় জন্ম নেওয়াটা কঠিন হয়, কারণ এটার সঙ্গে একটা, যে কোনো কাজই, কিন্তু সাহিত্যের সঙ্গে একটা দীর্ঘদিনের যোগসূত্রতা, একটা দীর্ঘদিনের পথ চলা, হেঁটে চলা, এই বিষয়গুলো মনে হয় লাগে। তা না হলে হঠাৎ করে লিখতে বসেই দু কলম লিখে ফেলা মনে হয় খুব কঠিন একটা কাজ। তো যেহেতু ছোটোবেলা থেকে লেখালেখির ওই ঝোঁকটা ছিল, শুরু হয়েছিল আমার গান লেখা দিয়ে। এরপরে একটা সময় দেখলাম যে গানে সব কথা ঠিক বলে ওঠা যাচ্ছে না, কারণ সব বিষয় নিয়ে তো, পৃথিবীর সব বিষয় নিয়ে তো আমি গান করতে পারবো না, আরও অনেক কথা বলা বাকি থেকে যাচ্ছে, তাহলে মাধ্যমটা কি হবে। এরপরে মনে হলো এবার আমার মাধ্যমটা হবে কবিতা। এবং কবিতা লিখতে প্রথম ইচ্ছা করলো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা পড়ে। একটা জিনিস মনে রাখবেন, যে মানুষটার জীবনে টিনেজ বয়সে সে কাউকে অফার করেনি, প্রচুর অফার পেয়েছে। খুব সুন্দর একটা মেয়ে অফার পাবে, এটাই স্বাভাবিক। যে অনেক কাঠখোট্টা প্রকৃতির দেখে মনে হয়, খুবই ব্যক্তিত্ব সম্পন্ন অথবা রিজার্ভ প্রকৃতির, সে লিখতে বসছে কবিতা। এটা কি হচ্ছে, মানে কবিতার অবস্থাটা কি দাঁড়াবে? যাই, ফাইন, আপনি কি করলেন শুনি একটু তারপরে। এবং কবিতা লিখতে লিখতে তখন অনুভব করলাম যে আমাকে পরিসরটা আরও বড় করতে হবে, আমি আরও বিস্তৃত ভাবনায় নিয়ে যেতে চাই আমার পাঠককে। সেই জায়গা থেকে এরপরে উপন্যাস। কিন্তু আপনি তো না, তখন পর্যন্ত কীরকম হয়েছে নিজে থেকে কাউকে ভালো লাগা তৈরি হওয়া, কারো প্রেমে পড়া, বা নিজের মনের মধ্যে কেউ এসে ঘন্টা নাড়ছে, এরকম কি হয়েছে? নইলে কবিতা হয় কিভাবে? ওই যে একাকিত্ব বললেন না, এটা আমার অনেক বেশি, মানে একেবারে প্রচ্ছন্নভাবে আমার কবিতার ভিতরে ছড়িয়ে ছিটে আছে। এবং একটা সঙ্গকাতরতা কিন্তু সবসময় ছিল, মানে ছিল না, বা আমার কখনো মনে হয়নি যে আমার কেউ একজন থাকলে ভালো লাগতো, সেরকমটা তো নয়। সমস্যা যেটা হয়েছে সেটা আর একটু পরের গল্পটা বলছি। সমস্যা যেটা হয়েছে যে আমার যে মানসিক স্তরটা ছিল,
সেইখানে সেই স্তরে মিলেমিশে একাকার হয়ে যেতে পারে এমন কোনো পুরুষকে কিন্তু আমার গণ্ডির ভিতরে আমি পাইনি। এবং বাট আপনার ইমাজিনেশনের জায়গাটা কি ছিল? স্বপ্ন পুরুষ কেমন হবে? স্বপ্ন পুরুষ তো স্বপ্ন পুরুষই থাকে এবং সেটা স্বপ্নেই থাকে, মানে আমরা যতটাই বাস্তবের সঙ্গে মিলিয়ে নিতে চাই না কেন, ওই দিন শেষে কিন্তু আয়নায় তাকে আমি সেই প্রতিবিম্বটাই কল্পনা করব যেটা আমি পাইনি। কারণ কারোর মধ্যে এটা ভালো তো কারোর মধ্যে সেটা ভালো। আমি যে পরিপূর্ণ একজন মানুষের স্বপ্ন দেখি সে তো তার কোনো অস্তিত্ব তো নেই পৃথিবীতে। তারপরও থাকে না যে বাস্তবিক অর্থে এই গুণগুলো যদি তার মধ্যে থাকতো। আমি সবসময় চেয়েছিলাম এমন একজন মানুষ যার কথার দুতিতে আমি ঝলসে যেতে পারি। ওকে, একদমই তাই। এবং কথা বলে আমার স্বস্তি পেতে হবে, কথা বলে আমি কথার মলম চাই আমার জীবনে। এবং সেই কথা দিয়ে যদি আমি আমার স্তরে স্তরে মিলে যায় তাহলে আর কোনো কথাই ছিল না। সামহাউ তার কথা আপনার কান দিয়ে হৃদয়ে পৌঁছাতে হবে। একদমই। এবং লুকসটা ফ্যাক্ট না, যেটা হয় টিনেজ বয়সে সালমান খানের মতো দেখতে হবে, শাহরুখ খানের না, মতো দেখতে হবে। একদমই নয়। ওই এবং ওই যে আমার কাছে এটা একেবারে অবান্তর অবাস্তব চিন্তা যে শুধুমাত্র দেখতে ভালো আমি কাউকে পাবার ইচ্ছা হচ্ছে মনে মনে। আমার কাছে তখন পাবার ইচ্ছেটা হবে যখন আমি দেখবো যে বা সমমনা তো একদমই, বা তার কোন বয়সে চিন্তা বলেন তো? এটা তো আমার মনে হয় আপনার এখনো বয়স হয়নি এরকম চিন্তা করার। আমি সবসময় বলি কি, আমি মনে হয় ভুল সময়ের মানুষ, আমি হয় অনেক আগের মানুষ অথবা আমি অনেক পরের মানুষ, কিন্তু ঠিক যেই সময়টা আমি আছি এটা ঠিক আমার সময় নয় আর কি। হি ইজ ভেরি ম্যাচিউরড। ওকে, ফেনীতে এখানে আপনি 2 বছরের মতো কলেজ জীবন। এখানকার জীবনটা কেমন ছিল? কলেজ জীবনটা একটু কঠিন ছিল, কারণ হঠাৎ করে নতুন একটা পরিবেশে আসা, যদিও সেটা আমার জন্মসূত্রে সেই জেলার, আমি ফেনীর মেয়ে, কিন্তু হঠাৎ করে অন্য জেলা থেকে আসা এবং সেখানে সবার গ্রহণযোগ্যতা পাওয়ার একটা বিষয়। কারণ আমি যেহেতু গান গাওয়া মেয়ে এবং আমি যেহেতু নতুন কুড়িতে ফেনী প্রতিনিধি হয়ে পুরস্কার জেতামে, কৌতূহলের জায়গাটা ছিল। এবং যেটা হলো যে ফেনীর সাংস্কৃতিক অঙ্গনের সবাই ভীষণ ভালোবেসে আপন করে ফেললো প্রথম 1 মাসেই। প্রত্যেকটা অনুষ্ঠান আমাকে ডাকছে, বড় কোনো অনুষ্ঠান, প্রশাসনিক অনুষ্ঠান হোক বা যেটাই হোক, আমাকে ছাড়া হচ্ছে না, আমাকে প্রধান শিল্পী হিসেবে ডাকছে। সেই একটা ব্যাপার হলো। সমস্যাটা তৈরি হলো বন্ধু বান্ধবদের জায়গা থেকে। এবং বন্ধুদের জায়গা থেকে যেহেতু ছেলেদের সঙ্গে কথা তখনও পর্যন্ত বলার অভ্যাসটা আমার তৈরি হয়নি, ওরা ধরে নিল যে আমি শিল্পী, সেই দম্ভটা আমার ভিতরে কাজ করে, আমি কাউকে গণ্যই করি না। তো সেটার ফলে যেটা হলো যে আমাকে ভীষণ উত্ত্যক্ত করতো তারা। এবং এমন একটা অবস্থা তৈরি হলো একটা সময়ে আমার কাছে শুধু মনে হলো যে আমার কলেজ জীবন শেষ হবে, আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই, কারণ আর পারছি না। সেটা আমার কলেজে আসা যাওয়ার পথে আমাকে ঘিরে ধরে বিরক্ত করা থেকে শুরু করে, আমি যখন মঞ্চে গাইছি সেখানে আমাকে বিরক্ত করা থেকে শুরু করে, আরেকটা জিনিস যেটা যুক্ত হলো, মানে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতন হলো, সেটা হচ্ছে ক্লোজ আপনের প্রথম বছরে আমি যখন শীর্ষস্থানে আসতে পারলাম না, সেখান থেকে ছিটকে যাওয়া আমার 2005 সালে, সেটা আমার জীবনের অনেক কঠিন একটা সময় কেটেছে। এবং আমার জীবনের এছাড়া এইটুকু নেতিবাচক দিক ছাড়া আমি বলবো যে যা কিছু হয়েছে খুব মধুর।